Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ দারুণ দারুণ সব ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য। তোমরা দেখতেই পারতেছো লাস্ট যে ভিডিওটা ভাইয়া তোমাদের জন্য বানাইছিলাম সেটা ছিল সিকিউর উপর একদম মাস্টার ক্লাস। একটা সিকিউ কিভাবে হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছিয়ে লিখবা তার সব কিছু হচ্ছে এই ভিডিওতে বলে দিচ্ছি। এই ভিডিওটা যারা এখনো দেখো নাই একদম পুরো ভিডিওটা দেখবা। ভাইয়া কিন্তু একদম স্টেপ বাই স্টেপ যত সিক্রেট আছে সব কিছু বলে দিচ্ছি। সো এই ভিডিওতে ভাইয়া কিন্তু একটা কথা বলছিলাম। কি বলছিলাম ভাইয়া? যে জীববিজ্ঞানের সৃজনশীলে তুমি যদি হচ্ছে বেশি বেশি মার্কস পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে গ এবং ঘতে, বিশেষ করে হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তরে তোমাকে অবশ্যই হচ্ছে চিত্র আঁকতে হবে। গ নাম্বারের প্রশ্নের উত্তরে অবশ্যই হচ্ছে কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বইয়ের মাঝে এত এত চিত্র, এর ভিতরে কোন চিত্রগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য বইয়ের ঠিক কোন কোন চিত্র ইম্পর্টেন্ট এবং সেগুলো সাধারণত কীরকমভাবে আসে সেই জিনিসটা, ঠিক আছে? সো যারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করছো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি তোমাদের সবাইকে অবশ্যই হচ্ছে রিকোয়েস্ট করব যে মেইন বইটা নিয়ে বসো, ঠিক আছে? মেইন বইয়ের মাঝে ভাইয়া যদি বলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার সাথে দাগ দাও, তাহলে কিন্তু জিনিসগুলো হচ্ছে মনে থাকবে, ঠিক আছে? চিত্রের জন্য ইম্পর্টেন্ট মানে কি? সেই একই জিনিসগুলো হচ্ছে আমাদের গ এবং ঘর জন্য ইম্পর্টেন্ট। সো যারা বুদ্ধিমান তারা অবশ্যই হচ্ছে মেইন বইটার সাথে নিয়ে বসবা এবং পাশাপাশি হচ্ছে ভাইয়া যে চিত্রগুলো দেখাবো এখন সেই চিত্রগুলার পাশে হচ্ছে দাগ দিবা ইম্পর্টেন্ট লিখে, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার হচ্ছে আমাদের চিত্রের জন্য ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট যে চ্যাপ্টার আছে জীবন পাঠ, জীবন পাঠ থেকে সাধারণত কোনো চিত্রই আমাদের পরীক্ষার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে তো হচ্ছে 5টা বা 6টা হচ্ছে রাজ্য আছে, সেই রাজ্যগুলো থেকে যদি আমাদের সৃজনশীলে কোনো প্রশ্ন আসে, অর্থাৎ 2টা রাজ্যের 2টা প্রাণীর মাঝে যদি তুলনা আসে, সেই ক্ষেত্রে কি এই চিত্রগুলো আঁকতে হবে? আনসার হচ্ছে অ্যাবসোলুটলি না। জাস্ট হচ্ছে 2টা রাজ্যের যে বৈশিষ্ট্যগত তুলনা আছে সেই জিনিসটা দেখাবা, পয়েন্ট আকারে বা ছক আকারে দেখাবা, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবকোষ এবং টিস্যু থেকে আবার অনেকগুলো চিত্র ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে শিখতে হবে। সো আমরা দেখে নেই সেই চিত্রগুলো কি কি। প্রথমত যে চিত্রটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন এবং একটা প্রাণী কোষের গঠন, এই দুটো চিত্র একটু শিখে ফেললো। নট নেসেসারিলি বইয়ের মাঝে যেই সুন্দর করে দেওয়া আছে ওইরকম ভাবেই তোমাকে শিখতে হবে। তুমি জাস্ট হচ্ছে এটা মনে রাখবা যে একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যগুলো কি কি, ইউনিক বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো যদি তোমার চিত্রের মাঝে ফুটে ওঠে। যেমন একটা উদ্ভিদ কোষের মাঝে আমরা কি দেখতে পারি? আমরা কিন্তু দেখতে পারি যে তার হচ্ছে কোষ প্রাচীর আছে। এই কোষ প্রাচীরটা কিন্তু প্রাণী কোষে নাই। সো এই কোষ প্রাচীরটা অবশ্যই তোমার চিত্রের মাঝে তোমাকে দেখাইতে হবে। উদ্ভিদ কোষের ভিতরে আমরা কিন্তু বড় একটা কি দেখতে পারতেছি? কোষ গহ্বর কিন্তু দেখতে পারতেছি। সো তুমি যে চিত্র আঁকবা সেই চিত্রের মাঝে এই কোষ গহ্বরটা স্পষ্ট করে দেখাবা, বড় করে দেখাবা। পাশাপাশি অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, তারপর মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে একটু দেখাই দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো উদ্ভিদ কোষের এই চিত্রটা ইম্পর্টেন্ট এবং একই সাথে হচ্ছে প্রাণী কোষেরও এই চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রাণী কোষের মাঝে কি দেখাইতে হবে? বাইরে কোনো ধরনের কোষ প্রাচীর দেখানো যাবে না এবং ভিতরে কোনো ধরনের বড় সড়ো হচ্ছে কোষ গহ্বর থাকবে না। প্রাণী কোষের সেলিয়েন্ট পিকচার বা ইউনিক বৈশিষ্ট্যই হচ্ছে এর ভিতরে লাইসোজোম থাকবে, এর ভিতরে গোলজি বডি থাকবে এবং এর যে মাইটোকন্ড্রিয়া সেই মাইটোকন্ড্রিয়ার পরিমাণও কিছুটা হচ্ছে সাধারণত বেশি হবে, ঠিক আছে? সো এই দুটো চিত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোষপ্রাচীর এই চিত্রটা কি ইম্পর্টেন্ট? আনসার হচ্ছে না। কোষপ্রাচীর এই চিত্র দরকার নাই। কোষপ্রাচীর এই চিত্র না শিখলে হবে। কোষপ্রাচীর থেকে সাধারণত হচ্ছে সৃজনশীলের খ নাম্বারে প্রশ্ন আসে। আর আমি কিন্তু ওই ভিডিওতেই বলে দিচ্ছি যে খ নাম্বারে ভুলে হচ্ছে কোনো ধরনের চিত্র আঁকার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অংশে। কোষঝিল্লির এই চিত্র দরকার নাই। আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এই যে চিত্রটা আছে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই যে চিত্রটা আছে সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মাইটোকন্ড্রিয়া থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমি একটু দেখাই তোমাদেরকে। মাইটোকন্ড্রিয়া থেকে ধরো এরকম প্রশ্ন আসতে পারে, উদ্দীপকটা এরকম হতে পারে যে এক্স একটা অঙ্গাণু, ওয়াই আরেকটা অঙ্গাণু, জেড আরেকটা অঙ্গাণু, ঠিক আছে? এখন এক্স অঙ্গাণুটা হচ্ছে উদ্ভিদ কোষের ভিতরে খাদ্য তৈরি করে, ওয়াই অঙ্গাণুটা হচ্ছে উদ্ভিদ কোষের ভিতরে শক্তি তৈরি করে এবং জেড অঙ্গাণুটা হচ্ছে উদ্ভিদ কোষের ভিতরে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? সো এটা তৈরি করে হচ্ছে ফুড বা খাদ্য, এটা তৈরি করে হচ্ছে এনার্জি বা শক্তি,
এটা তৈরি করে হচ্ছে আমাদের প্রোটিন, ঠিক আছে। তো এখন তোমাকে গ নাম্বারে গিয়ে বলতে পারে যে ওয়াই অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো, সো মাইটোকন্ড্রিয়ার এই যে চিত্রটা আছে সেই চিত্রের মাঝে তুমি ভালো করে হচ্ছে হাইলাইট করার চেষ্টা করবা। এই যে ক্রিস্টি আছে, অক্সিজোম আছে, ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। এরপর মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু বৃত্তাকার ডিএনও পাওয়া যায়। সো এই জিনিসগুলো যদি একটু দেখাতে পারো চিত্রের মাঝে তাহলে কিন্তু হবে। এখন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রত্যেকটা চিত্রটি আমাকে আঁকতে হবে, আনসার হচ্ছে না। মাইটোকন্ড্রিয়ার জাস্ট এই চিত্রটা আঁকবা, এই চিত্রটা আঁকলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। লেভেলিং দেখো, বইয়ের মাঝে লেভেলিং কিন্তু এক পাশে করা হয়, সো লেভেলিংটা ঠিক রেখো তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্রটা ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের এই চিত্রটা যদি আঁকতে পারো, আঁকলে ভালো, না আঁকলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই চিত্রটা অবশ্যই হচ্ছে দেখানোর চেষ্টা করবা। আর এটাও দেখানোর চেষ্টা করবা যে এর ভিতরে কি কি অংশ আছে, ঠিক আছে। স্ট্রোমা লেমেলাম, গ্রানাম, তারপর হচ্ছে গ্রানাম লেমেলাম, এই অংশগুলো কিন্তু সুন্দর করে হচ্ছে লেভেলিং করতে হবে। সো ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা, কারণ এর ভিতরে থাকে ক্লোরোফিল, আর ক্লোরোফিল থাকার কারণে এর ভিতরে হচ্ছে শালক সংশ্লেষণ হয়, অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরি হয়, ঠিক আছে। সো এই জন্য অবশ্যই হচ্ছে আমাদের এই চিত্রটা কিন্তু শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমরা চলে যাই হচ্ছে নেক্সট অংশে। সেন্ট্রোজোম দরকার নাই, নিউক্লিয়াসের চিত্রটা আবার একটু ইম্পর্টেন্ট। এই চিত্রটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবা। এরকমটা আসতে পারে যে এক্স একটা অংশ কোন একটা কিছুর মাথা, ঠিক আছে। ধরা যাক হচ্ছে এক্স হচ্ছে বাঘের মাথা। এখন গ নাম্বারের প্রশ্নে গিয়ে হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করলো যে কোষের মস্তিষ্ক হিসেবে পরিচিত যে অঙ্গাণুটা আছে সেটার গঠন ব্যাখ্যা করো। সো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়। তখন তোমাকে হচ্ছে এই নিউক্লিয়াস একে তারপর সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। নিউক্লিয়াসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা 4 থেকে 5টা অংশ আছে। বাইরের যে আবরণ সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এর ভিতরে যে ছিদ্রগুলো আছে সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, ভিতরের এই যে টিপের মতো অংশটা সেটাকে বলা হয় নিউক্লিওলাস, ভিতরের যে তরল অংশ তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এবং এই তরল অংশের মাঝে ভেসে থাকা এই যে চুলের মতো অংশগুলো আছে সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। সো এই যে চিত্রটা আছে অবশ্যই ভালো করে হচ্ছে মন দিয়ে শেখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অংশে। দেখো ক্রোমোজোমের এখানে কিন্তু একটা চিত্র আছে, এই ক্রোমোজোমের চিত্র বা গঠনটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 12 জন্য। কত নাম্বার অধ্যায়ের জন্য? অধ্যায় নাম্বার 12 এর জন্য, অর্থাৎ জীবের বংশগতি ও বিবর্তন। কিরকম ভাবে প্রশ্ন আসে আমি কিন্তু সেই জিনিসটা বলে দিচ্ছি। এক্স হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের উদ্দীপকে এটা দিয়ে দিল যে এক্স হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। গ নাম্বারে গিয়ে বলল যে উদ্দীপকে উল্লেখিত এক্স অঙ্গাণুটির বা এক্স অংশের গঠন ব্যাখ্যা করো। সো ক্রোমোজোমের গঠন ব্যাখ্যার ক্ষেত্রে তোমাকে যদি আনসার করতে হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে হচ্ছে এই চিত্রটা আঁকতে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এই চিত্রটা কিন্তু দিতে পারো। নেক্সটে আমরা চলে যাই, আর কি চিত্র ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু আমাদের 3 ধরনের সরল টিস্যু আছে, যত মা আছে। দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 3 রকম সরল টিস্যুর মাঝে গঠনগত পার্থক্য আসে। সো গঠনগত পার্থক্য আসলে তোমার হাতে যদি এনাফ টাইম থাকে বা তুমি যদি হচ্ছে শুরুর দিকে সৃজনশীলটা আনসার করো, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই চিত্রগুলো যদি আঁকতে পারো স্যার কিন্তু খুব খুশি হবেন, ঠিক আছে। তুমি জাস্ট হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা দেখাবা যে এর ভিতরে কোষগুলা কিরকম, আমরা জানি যে এর কোষের ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ফাঁক থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে। এর ভিতরে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকের পরিমাণটা কমে যায়, আর এই কোষগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার যে কোষ প্রাচীর আছে সেই জিনিসটা খুবই পুরো হয়, ঠিক আছে। অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁক একদম থাকে না বললেই চলে। সো এরকম ভাবে বেসিক যে পার্থক্যগুলো আছে, দেখো একটা চিত্রের মাঝে কিন্তু স্যার অনেক কিছু এক্সপেক্ট করে না, জাস্ট বেসিক যে পার্থক্যগুলো আছে বা বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো তুমি ঠিক মতো টান দিয়ে দেখাইতে পারতেছো কিনা সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অংশে। এখানে দেখো আমরা হচ্ছে পরিবহন গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এরকম ভাস্কুলার বান্ডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। জটিল টিস্যু মানে হচ্ছে এই জিনিসটা পরিবহন টিস্যু। আর উদ্ভিদের দেহের মাঝে পরিবহনের জন্য 2জন মানুষ কাজ করে, মানে 2জন হচ্ছে টিস্যু কাজ করে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। সো এই জাইলেম এবং ফ্লোয়েমের কাজগুলো থেকে সাধারণত হচ্ছে সৃজনশীলের প্রশ্ন আসে, এরকম না যে এদের চিত্র থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সো তুমি যদি চিত্র দিতে পারো সেক্ষেত্রে বেটার, না দিতে পারলো এক্ষেত্রে তেমন কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। জাইলেম ফ্লোয়েমের চিত্র একদম দিতেই হবে এমন কোনো কথা নাই। তবে কথা আছে যে যদি হচ্ছে এরকমটা স্পেসিফিক করে দেয় যে ধরো এই জিনিসটা বুঝতে হবে, সৃজনশীল আসলে প্রশ্ন ধরাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এক্স ওয়াই, সৃজনশীলের বেশিরভাগ উদ্দীপক সাধারণত এরকম ফরম্যাটে আসে, সেজন্য ভাই বারবার হচ্ছে এই জিনিসটা দেখাইতেছি। এক্স হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পানি পরিবহন করে, উদ্ভিদের দেহের ভিতরে পানি পরিবহন করে, এরকমটা ধরো দিয়ে দিল। ওয়াই হচ্ছে উদ্ভিদের দেহের ভিতরে
খাবার পরিবহন করে, খাবার পরিবহন করে। এই জিনিসটা দেওয়ার পর ধরো এটি উদ্দীপক দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর গ নাম্বারে গিয়ে তোমাকে জানতে চাইছে যে এক্স এর ভিতরের উপাদানসমূহ ব্যাখ্যা করো অথবা ওয়াই এর ভিতরে উপাদানসমূহ ব্যাখ্যা করো। সো এক্স যেহেতু পানি পরিবহন করে, উদ্ভিদের ভিতরে পানি কে পরিবহন করে? জাইলেম। এখন জাইলেমের কি কি উপাদান আছে দেখো তো ভাইয়া। জাইলেমের কিন্তু অনেক অনেক উপাদান আছে, 4টা উপাদান আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার, এই 4টা উপাদান কিন্তু আছে। তখন তোমাকে কিন্তু আবার হচ্ছে এই চিত্রগুলো আঁকতে হবে, এই চিত্রগুলো কিন্তু তখন আঁকতে হবে। কিন্তু ওভারঅল যদি চাই যে জাইলেম ফ্লুয়েম, তখন আর হচ্ছে এই চিত্রগুলো আঁকার দরকার নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে জাইলেমের উপাদান, ফ্লুয়েমের উপাদান। সো ওগুলা কিন্তু যদি উপাদান চাই তখন হচ্ছে গিয়ে আঁকতে হবে, এছাড়া আঁকতে হবে না। জিনিসটা বুঝতে হবে যে আমার সৃজনশীল আসলে ফোকাসটা কই, স্যার আসলে জানতে চাইছে কোন জিনিসটা, ঠিক আছে? যদি স্যার একটা স্পেসিফিক জিনিসের ডিটেলস বর্ণনা চাই বা হচ্ছে গঠন বর্ণনা চাই, তখন কিন্তু চিত্র আঁকা মাস্ট, ঠিক আছে? যেমন যদি বলে যে ফ্লুয়েম টিস্যুর উপাদান সমূহের গঠন ব্যাখ্যা করো, সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই হচ্ছে এই চিত্রটা আঁকতে হবে। কিন্তু জাইলেমের কাজ ব্যাখ্যা করো, ফ্লুয়েমের কাজ ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে কোনো ধরনের দরকার নেই, ঠিক আছে? সেক্ষেত্রে কাজটা ইম্পর্টেন্ট, কাজটা ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পারতেছি দেখো তো ভাইয়া, এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের 3 ধরনের পেশির কথা বলা হয়েছে। এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, এটা অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে হৃৎপেশি। দেখো এই 3 পেশির মাঝে যে কোনো একটা পেশি সম্পর্কে আলোচনা আসতে পারে যে এটার গঠন ব্যাখ্যা করো, তখন তোমাকে জাস্ট এটার গঠন ব্যাখ্যা করতে হবে। অথবা যে জিনিসটা আসতে পারে যে এই 3 প্রকার পেশির মাঝে তুলনা আসতে পারে, সো তখনও কিন্তু তোমাকে এই চিত্রগুলা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? তুলনা আসলেও কিন্তু এই চিত্রগুলা একে যদি তুমি দেখাও তাহলে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করাটা তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এই জিনিসটা দেখি যে এক্স একটা পেশি আছে যার গঠন দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এক্স একটা পেশি আছে যার গঠন দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। হৃৎপেশিকে কি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না? সো এই জিনিসটা কাজ হচ্ছে অনেকটা অনৈচ্ছিক পেশির মতো। সো এরকম যদি আসে তখন হচ্ছে হৃৎপেশির চিত্রটা এঁকে তোমার তার গঠনটা ব্যাখ্যা করতে হবে। আর পাশাপাশি এখানে দেখো হৃৎপেশির একটা সেলিয়েন্ট ফিচার বা ইউনিক ফিচার হচ্ছে কি, যে এর ভিতরে কিন্তু থাকে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশিতে পাওয়া যায়? এই জিনিসটা এমসিকিউতে আসলে তখন কিন্তু আনসার হবে হচ্ছে হৃৎপেশি। সো এইগুলো হচ্ছে একটু খেয়াল রেখো। আচ্ছা, আমরা হচ্ছে আজকে এমসিকিউর সাজেশন দিতে বসি নাই, সো আমরা এই কথাগুলো না বলি, এমসিকিউ নিয়ে আরেকদিন আলোচনা করব, ঠিক আছে? তোমরা যদি চাও যে ভাইয়া এমসিকিউর সাজেশন দেন, তাহলে অবশ্যই হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করো, জানাও ভাইয়াকে যে ভাইয়া আপনার ভিডিওগুলো উপকার করতেছে আমাদের, সো আমাদের এমসিকিউর সাজেশন দেন। সো ভাইয়া হচ্ছে ডেডিকেটেড ভিডিও বানাবো। আচ্ছা, এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এই যে চিত্রটা আছে সেটা ইম্পর্টেন্ট, স্নায়ু টিস্যু বা একটা নিউরনের গঠন। সেম চিত্রই তুমি সমন্বয় অধ্যায়ে গিয়ে আবার পাবা, ঠিক আছে? সো যারা হচ্ছে জীবকোষ টিস্যু টার্গেট করবা তারা এই চিত্র শিখবা, যারা হচ্ছে সমন্বয় অধ্যায় টার্গেট করবা তাদেরও কিন্তু এই চিত্র অবশ্যই শিখতে হবে। একটা আদর্শ নিউরনের গঠন কিন্তু অনেক সময় কিন্তু আসে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, ঠিক আছে? কোষ বিভাজন চ্যাপ্টার। সো কোষ বিভাজন হচ্ছে আমাদের 3য় নাম্বার চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল লাস্ট ক্লাসে কিন্তু ভাইয়া হচ্ছে এই যে ক্লাসটা নিছি সেই ক্লাসে কিন্তু সলভ করে দেখাইছি। এই যে ক্লাসটা নিছি সেই ক্লাসে কিন্তু সলভ করে দেখাইছি একটা কোষ বিভাজনের সিকিউ কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? একদম লিখে দেখাইছি, আমি হাতে কলমে লিখে দেখাইছি। সো ওই ক্লাসটা কোনোভাবে মিস করো না, তোমাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? কারণ এত ডিটেলসে সব কিছু বলে দেওয়া এরকম ক্লাস তুমি পুরো ইউটিউব খুঁজে দেখতে পারো, পাবা না, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপের যে চিত্রগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসের এই চ্যাপ্টার থেকে চিত্র ইম্পর্টেন্টই হচ্ছে মাইটোসিসের এই ধাপগুলা, ঠিক আছে? মাইটোসিসের এই ধাপগুলার চিত্রগুলা ইম্পর্টেন্ট। সো দেখো এখান থেকে প্রশ্ন কিরকম ভাবে আসতে পারে, প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে ধরো 2n থেকে তৈরি হইতেছে হচ্ছে 2n, ঠিক আছে? এটাই ধরো উদ্দীপক, এটাই ধরো আমাদের মেইন উদ্দীপক, এরকম দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে দিল, এটার নাম হচ্ছে চিত্র পি, এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এরকমটা দিয়ে বলল যে পি নামক যে কোষ বিভাজন দেখা যাচ্ছে তার সবগুলো পর্যায়ে ব্যাখ্যা করো, অথবা পি নামক কোষ বিভাজন ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পি নামক কোষ বিভাজন বোঝা যাচ্ছে যে 2n থেকে 2n হয়েছে, অর্থাৎ এটা মাইটোসিস। সো সেই ক্ষেত্রে কিন্তু মাইটোসিসের 5টা ধাপে তোমাকে আঁকতে হবে। প্রোফেজও আঁকতে হবে, প্রোমেটাফেজও আঁকতে হবে, মেটাফেজও আঁকতে হবে, অ্যানাফেজও আঁকতে হবে, টেলোফেজও আঁকতে হবে। অর্থাৎ এটা এই অংশটা দেখাইতে হবে, এটাও 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 দেখাইতে হবে। সো এই টাইপের সিকিউ পাইলে আমার বিনীত অনুরোধ তোমাদের প্রতি থাকবে যে ট্রাই করো অ্যাভয়েড করতে। একদমই যদি বাকি সিকিউগুলো না পারো
তখন গিয়েও জাস্ট হচ্ছে এগুলো এটা দিবা, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাইম তোমার খাই ফেলবে। প্রত্যেকটা চিত্র আঁকা, লেভেলিং করা খুবই টাইম কনজিউমিং। সো এই টাইপের সিকিউর তোমরা চেষ্টা করবো হচ্ছে অ্যাভয়েড করতে। আচ্ছা, এখন দেখো যে এরকম যদি আসে যে 5টা ধাপই আমাকে আঁকতে হবে, তখন তোমাদেরকে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে ভাইয়া যে কোনো একটা, এখানে দেখো উদ্ভিদ কোষেরও চিত্র আছে, প্রাণী কোষের চিত্র আছে। আমি অন্য একটা হচ্ছে ধাপে যাই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। যে দেখো এটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। সো প্রোমেটাফেজ ধাপের মাঝে এটা হচ্ছে প্রাণী কোষের চিত্র, এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। তোমাকে যদি মাইটোসিসের 5টা ধাপই বর্ণনা করতে হয় বা 5টা ধাপের চিত্র আঁকতে হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তখন তুমি যেই জিনিসটা করবা শুধুমাত্র উদ্ভিদ কোষের চিত্রগুলো আঁকবা। উদ্ভিদ কোষের প্রোফেজ দেখাবা, উদ্ভিদ কোষের প্রোমেটাফেজ দেখাবা, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, শুধুমাত্র হচ্ছে উদ্ভিদ কোষেরগুলো দেখাবা, প্রাণী কোষেরগুলো আঁকানোর কোনো দরকার নাই। কিন্তু যদি প্রশ্নের ধরনটা এরকম হয় যে এটা ধরো হচ্ছে পি কোষ বিভাজন, এবার গ নাম্বারে গিয়ে বলতেছে পি কোষ বিভাজনের যেই ধাপে ক্রোমোজোমগুলা ভি, এল, জে, আই আকৃতি ধারণ করে সেই ধাপটা ব্যাখ্যা করো। সো দেখা মাত্র কিন্তু আমরা বুঝতেছি যে পি কোষ বিভাজন এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের অ্যানাফেজ ধাপে গিয়ে ক্রোমোজোমগুলা ভি, এল, জে, আই আকৃতি ধারণ করে। অর্থাৎ আমাকে কি ব্যাখ্যা করতে হবে? আমাকে কিন্তু হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এগুলো কিচ্ছু ব্যাখ্যা করতে হবে না। আমাকে সেই ক্ষেত্রে জাস্ট ব্যাখ্যা করতে হবে হচ্ছে এই অ্যানাফেজ ধাপটা। সো এটা হচ্ছে আরেক রকম প্রশ্ন যে আমাকে স্পেসিফিক একটা ধাপ সম্পর্কে বা স্পেসিফিক একটা ধাপের বর্ণনা চাইছে। সো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে আমি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্রটা দিব, প্রাণী কোষের চিত্রটা দিব, ঠিক আছে? দুইটা চিত্র সেক্ষেত্রে তুমি দিতে পারো। আর যাদের হচ্ছে প্রাণী কোষের চিত্রটা একটু কঠিন লাগে বা হিজিবিজি লাগে, তারা জাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র দিয়ে ব্যাখ্যা করবা, তাতেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দুইটা চিত্র দিতে পারলে বেটার, একটা চিত্র দিলেও হয়ে যাবে, এরকম অবস্থা। এরপর হচ্ছে এখান থেকে মায়োসিসে তোমাদের লেভেলে হচ্ছে মায়োসিসে আসলে খুব বেশি কিছু নাই। এইচএসসি লেভেলে গিয়ে দেখবা যে মায়োসিস আসলে কত বড় একটা কোষ বিভাজন, ঠিক আছে? সো মায়োসিস সম্পর্কে ডিটেলস আলোচনা হচ্ছে এইচএসসি লেভেলে ভাইয়া তোমাদেরকে শিখাবো। আর এখানে তুমি যে চিত্রটা দেখতে পারতেছো সেই চিত্রটা হচ্ছে আসলে মায়োসিসের গুরুত্ব যদি চায় তোমার কাছে, সেই ক্ষেত্রে তুমি দিতে পারো। একদমই সিম্পল একটা চিত্র, এখানে শেখার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। আমাদের অনেক কিছু আসলে আজকে কভার করতে হবে, দেখো আসলে সময় নিয়ে নিয়েছে আমি মনে হয়। আচ্ছা দেখো, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অংশে। এগুলো কোনো কিছু দরকার নেই, এগুলো দরকার নাই, এগুলোও দরকার নাই। এখানে যদি আসে যে সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করো বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে দুইটা পর্যায় আছে, আলোক নির্ভর পর্যায় এবং নিরপেক্ষ পর্যায়, সো ওই দুইটা পর্যায়ে ব্যাখ্যা করো, তখন তুমি হচ্ছে সেই ক্ষেত্রে ব্যাখ্যার সময় এই চিত্রটা দিতে পারো, ঠিক আছে? একদম ম্যান্ডেটরি না যে দিতেই হবে, না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো দেখায় তুমি ব্যাখ্যা করে গেলেই কোনো সমস্যা নাই। কিন্তু যদি হচ্ছে সাথে এই চিত্রটা দিতে পারো, বেটার। এরপর আমরা চলে যাই হচ্ছে শ্বসনের মাঝে আমরা দেখবো যে একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? সবাত শ্বসনের মাঝে এই যে দেখো, সবাত শ্বসনের একটা কিন্তু ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। এটা যদিও চিত্র না, কিন্তু এই ডায়াগ্রামটা আমাদের অবশ্যই হচ্ছে শিখতে হবে। কারণ যদি বলে যে সবাত শ্বসনের ধাপগুলা ব্যাখ্যা করো, তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে জিনিসগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। সো এই ডায়াগ্রামটা একটু ভালো করে শিখো, তাহলে কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? এখানে দেখো দাঁতের গঠনটা কিন্তু আছে, কোনটা হচ্ছে এনামেল, কোনটা হচ্ছে ডেন্টিন, কোনটা হচ্ছে তোমার সিমেন্টাম, এই অংশগুলো কিন্তু দেখাইতে হবে। পাল্প কোন জিনিসটা, এটা কিন্তু হচ্ছে এই চিত্রটা আঁকতে হবে। যারা হচ্ছে ফিউচারে ডেন্টিস্ট হইতে চাও, ঠিক আছে, দাঁত নিয়ে গবেষণা করতে চাও বা দাঁতের হচ্ছে ডাক্তার হইতে চাও, তাদের জন্য এই চিত্র কিন্তু অবশ্যই মাস্ট, ঠিক আছে? তোমরা হচ্ছে পরবর্তীতে যখন ডাক্তার হবা তখন কিন্তু এই চিত্রের উপর বেসিস করেই হচ্ছে অনেক কিছু পড়াশোনা হবে। আচ্ছা চলে যাই, এই অংশের যে চিত্রগুলো আছে সেগুলো হচ্ছে নফল। এই অংশের চিত্রগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নফল, অর্থাৎ যদি পারো ভালো, না পারলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপর হচ্ছে জীবে পরিবহন থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু চিত্র আছে। এরকমটা প্রশ্ন ধরো আসছে, এ, বি, সি, এই তিনজন হচ্ছে রক্তের উপাদান। এ হচ্ছে মানবদেহের মাঝে অক্সিজেন পরিবহন করে, বি হচ্ছে এমন একটা অংশ যেটা কিনা মানবদেহের প্রতিরক্ষা সৈনিক হিসেবে কাজ করে, এবং সি হচ্ছে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করে। এখন বললো যে বি যে উপাদানটা আছে সেটা কিভাবে প্রতিরক্ষা সৈনিক হিসেবে কাজ করে, সেই প্রক্রিয়াটা বর্ণনা করতে। সো বি উপাদানটা দেখে বুঝতেছি এটা হচ্ছে শ্বেতরক্তকণিকা কোন উপায়ে হচ্ছে কাজ করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে খেয়ে ফেলার মাধ্যমে হচ্ছে সে প্রতিরক্ষা সৈনিক হিসেবে কাজ করে। সো এই টাইপের স্পেসিফিক্যালি এই টাইপের যদি হচ্ছে আমাদের সিকিউতে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে হচ্ছে এই চিত্র দরকার, এছাড়া চিত্র দরকার নাই, ঠিক আছে? সো আমি কিন্তু বলে দিচ্ছি কেস সিনারিওগুলো, কোন ক্ষেত্রে চিত্র আঁকবা, কিভাবে চিত্র আঁকবা, সেই জিনিসটা কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? কোন চিত্রটা আঁকতে হবে এটাও কিন্তু বলে দিচ্ছি। যে চিত্র ধরো একই জিনিসের 2-3টা চিত্র আছে, কোনটা আঁকতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। একটা হার্টের গঠন,
বায়োলজি মানেই হচ্ছে হার্টের গঠন ইম্পর্টেন্ট। যারা হচ্ছে জীবে পরিবহন অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টারটা টার্গেট করবা সিকিউতে আনসার করার জন্য, অবশ্যই হার্টের এই চিত্রটা কিন্তু শিখে ফেললো, ঠিক আছে? ইউটিউবে গিয়ে সার্চ দিলে হবে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদন কোণের সহজ পদ্ধতি, তাহলে কিন্তু 4-5 মিনিটের চিত্র পেয়ে যাবা। কার্ডিয়াক চক্রের এই যে সাইকেলটা, সেটা থেকে অবশ্যই কিন্তু আমাদের চিত্র ইম্পর্টেন্ট, এই চিত্রগুলো অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? গ্যাসীয় বিনিময় থেকে আমি বলবো যে কোনো কিছু ইম্পর্টেন্ট না। এই চিত্রটা একটু দেখতে পারো, এই যে তোমার ধরো হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ কার্যক্রম। সো এটার উপর ভাইয়ের ক্লাস আছে, ওই ক্লাস অনুযায়ী তুমি যদি হচ্ছে আঁকতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লাসটা কোথায় পাবা? দেখো, আমার ইউটিউব চ্যানেল আসলে প্রচুর ফ্রি ক্লাস আমি দিয়ে রাখছি অলরেডি, যাতে অনেক মানুষের উপকার হয়, ঠিক আছে? এই যে দেখো, কোষ বিভাজনের ক্লাস আছে, তারপর হচ্ছে তোমার স্ট্রিগেমিটোফাইটের উৎপত্তি, পুংগেমিটোফাইটের উৎপত্তি, মেন্ডেলের সূত্র কি নাই। আমি আমার কোর্স রান করি, ঠিক আছে? কোর্সে হচ্ছে অনেক স্পেশাল কিছু ক্লাস থাকে, কিন্তু এর পাশাপাশি এমন কিছু ক্লাসও আমি ফ্রিতে দিয়ে রাখছি যেগুলো কিন্তু তোমাদের হচ্ছে উপকার লাগতে পারে। সো এই চ্যানেলটা ঘুরে দেখো, এই চ্যানেলে বিভিন্ন যে কন্টেন্টগুলো আছে সেগুলো আশা করি তোমাদের অবশ্যই পছন্দ হবে। হ্যাঁ, যখনই ক্লাসে আমি চেষ্টা করি হচ্ছে একদম সহজ করে বুঝাইতে, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা হচ্ছে এরপরে আর কি কি চিত্র ইম্পর্টেন্ট সেটাতে চলে যাই, ঠিক আছে? এই অধ্যায় থেকে আর কোনো চিত্র ইম্পর্টেন্ট না, আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ রেচন প্রক্রিয়াতে। বৃক্কের এই যে লম্বচ্ছেদের গঠন, ঠিক আছে? লম্বচ্ছেদের যে চিত্রটা আছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা হচ্ছে রেনাল পিরামিড, কোনটা হচ্ছে মেডুলা, কোনটা হচ্ছে আমাদের কর্টেক্স, কোনটা হচ্ছে পেলভিস, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে হচ্ছে তোমরা এই লেভেলিং করার মাধ্যমে, এরকম ভাবে টান দিয়ে হচ্ছে লেভেলিং করার মাধ্যমে কিন্তু দেখাইতে হবে, ঠিক আছে? অনেক সময় প্রশ্নে তোমার হচ্ছে কিডনির গঠন চাই, অনেক সময় নেফ্রনের গঠন চাই। সো নেফ্রনের গঠন যদি আসে বা বৃক্কের গাঠনিক এককের গঠন যদি আসে, তখন তোমাকে জাস্ট এই চিত্রটা আঁকলেই হবে, এগুলো কিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই চিত্রটা আঁকবা। নেফ্রন কিভাবে হচ্ছে তোমার মূত্র তৈরি করে, তখন সেই ক্ষেত্রে নেফ্রনের এই চিত্রটা দিয়ে তোমাকে কিন্তু মূত্র তৈরির প্রসেসটা দেখাইতে হবে। আর একদম চিত্রটা যে আঁকতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? মূত্র তৈরির ক্ষেত্রে তোমার হচ্ছে বেসিক্যালি বর্ণনাটাই আসো, ঠিক আছে? সো নেফ্রনের একটা বেসিক চিত্র এঁকে তুমি যদি দেখাও যে এই অংশের মাঝে হচ্ছে তোমার পুনঃশোষণ ঘটে, এই অংশের মাঝে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন ঘটে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একদম এইরকম ভাবেই হচ্ছে সুন্দর করে আঁকতে হবে, এমন কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি হচ্ছে এগুলো তোমরা অলরেডি পারবা। আর এই রেচন প্রক্রিয়ার উপর আমার কিন্তু 50 মিনিটের একটা ক্লাস আছে, একদম বস একটা ক্লাস, এটা দেখবা হয়ে যাবে। সো রেচন প্রক্রিয়ার ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এই ক্লাসটা ফার্স্টে হচ্ছে দেখে নাও, দেখে হচ্ছে মেইন বই পড়ো, একদম কভার হয়ে যাবে, ঠিক আছে? একদম সহজ জিনিসটা। তো এখন দেখো, এখানে কিন্তু ডায়ালাইসিসের একটা চিত্র আছে, সেটা মোটামুটি হচ্ছে আইডিয়া নিয়ে রাখতে পারো, যদি সময় থাকে পরীক্ষার হলে তখন হচ্ছে আঁকতে পারো। এটাও হচ্ছে নফলের মতো, আঁকা একদম বাধ্যতামূলক এরকম না। দৃঢ়তা প্রদান এবং চলন থেকে জাস্ট হচ্ছে একটা চিত্র ইম্পর্টেন্ট, কোন চিত্রটা ভাইয়া? সেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে? একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি, এই যে দেখো, একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির যে গঠন, এই যে চিত্রটা আছে, সেটা খুবই ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবা। একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির ভিতরে কি কি থাকে সেই উপাদানগুলো অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবা, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আমাদের চিত্রের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে সমন্বয় অধ্যায় থেকে মাত্র একটা চিত্র ইম্পর্টেন্ট। সেটা কিসের চিত্র বলতো? সেটা হচ্ছে আমাদের নিউরনের চিত্র। এই ব্রেনের এই চিত্রমিত্র এগুলো কোনো দরকার নাই, ঠিক আছে? এগুলো দরকার নাই, এগুলো আসলে পরীক্ষার হলে এগুলো যদি তুমি আঁকতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নাই। নিউরনের গঠন বা একটা নিউরনের চিত্র হচ্ছে অবশ্যই শেখার চেষ্টা করবা। কোনটা হচ্ছে কি পার্ট, ডেনড্রাইট কি, এক্সন কি, কুশদেহ কোনটা, ঠিক আছে? ট্রেনভিয়ারের পর্ব কোথায় দেখা যায়, নিচল দানা কোথায় পাওয়া যায়, এগুলো হচ্ছে অবশ্যই কিন্তু এই চিত্রের মাঝে তুমি লেভেলিং করে দেখানোর চেষ্টা করবা, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট, বাকি আর কোনো কিছু হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট না। জীবের প্রজনন অধ্যায় থেকে জাস্ট 4টা জিনিস আছে যেখান থেকে চিত্র আসে। 1 নম্বর হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন, এটা মাঝে মাঝে আসে, যদিও আসার সম্ভাবনা তোমাদের ক্ষেত্রে একটু কম, ঠিক আছে? এর পরের চিত্রগুলো ইম্পর্টেন্ট। একটা আদর্শ ফুলের গঠন যদি চাই, এই চিত্রটা আঁকবা, একে এর যে 4টা বা 5টা পাশে যে স্তবক আছে সেই স্তবকের বর্ণনাগুলো দিবা, বাস হয়ে গেল, ঠিক আছে? তো এই চিত্রটা আমরা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করব। এই চিত্রের থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা পুংগেমিটোফাইটের উৎপত্তি, অর্থাৎ এই যে চিত্রটা আছে এটা যে কতবার পরীক্ষাতে আসছে, মানে আনবিলিভেবল, ঠিক আছে? জীবের প্রজনন মানেই যেন হচ্ছে এই গেমিটোফাইট যে কোনো একটা হচ্ছে উৎপত্তি দেখাইতে হবে বা উৎপত্তি স্যারের চাইতে হবে। সো এই পুংগেমিটোফাইটের উৎপত্তির এই চিত্রটা অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবা, ঠিক আছে? যারা হচ্ছে এই চ্যাপ্টার টার্গেটও না করবা, তারাও আমি বলবো যে জাস্ট ওই পুংগেমিটোফাইট স্ট্রিগেমিটোফাইটের উৎপত্তির এই চিত্রগুলো শিখে গেলে, প্রসেসগুলো শিখে গেলে এখান থেকে কিন্তু সিকিউ তুমি আনসার করতে পারবা, ঠিক আছে? সো এই চিত্রগুলো আসলে এত বেশি ইম্পর্টেন্ট, দেখবো যে এবারও তোমাদের বোর্ডে কোনো না কোনো ক্ষেত্রে পুংগেমিটোফাইট আসছে অথবা স্ট্রিগেমিটোফাইট আসছে। সো
পুংগেমেটোফাইটের চিত্রটা ইম্পর্টেন্ট, স্ত্রীগেমেটোফাইটের চিত্রটা ইম্পর্টেন্ট, এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা নতুন স্পোরোফাইটের উৎপত্তি। সো দেখো, পুংগেমেটোফাইট, স্ত্রীগেমেটোফাইট, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আসলে শুক্রাণু ডিম্বাণুর মতো, ঠিক না? সো এদের যখন মিলন হবে তখন কি তৈরি হবে? তখন কিন্তু তৈরি হবে জাইগোট। আর সেই জাইগোটে যখন কোষ বিভাজন হবে তখন আলটিমেটলি তৈরি হবে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ। সো পূর্ণাঙ্গ উদ্ভিদটাকে বলা হয় হচ্ছে স্পোরোফাইট। এখন এখানে কথা আছে ভাইয়া, তোমাকে প্রশ্নে কি চাইছে সেই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। যদি বলে যে একটা নতুন স্পোরোফাইটের উৎপত্তি দেখাও, তখন হচ্ছে এই ফুল চিত্রটা তোমাকে দেখাইতে হবে। কিন্তু যদি তোমাকে বলে জাস্ট নিষেকের অংশটা দেখাও, জাস্ট নিষেক, ঠিক আছে, এদের মিলন হয়েছে, মিলনটা দেখাও, নিষেক হয়েছে, তখন জাস্ট এতটুকুর চিত্র আঁকলে কিন্তু হয়ে যাবে। সো নিষেক আঁকলে এটাই চিত্র দিবা। যদি বলে যে নতুন স্পোরোফাইটের উৎপত্তি, তখন হচ্ছে এই চিত্রটা দিতে হবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে কখন কোন চিত্র আঁকতে হবে। আচ্ছা, এই অধ্যায় থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না আমাদের চিত্রের জন্য। দেখো, আমি অনুশীলনীর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই টাইপের প্রশ্ন সাধারণত হচ্ছে আমাদের সিকিউতে কিন্তু করা হয়, ঠিক আছে? পুংগেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রীগেমেটোফাইটের উৎপত্তি, এই টাইপের প্রশ্ন এবার প্রত্যেকটা বোর্ডে যদি হচ্ছে সিকিউ এমসিকিউতে না আসছে, মানে পরীক্ষার হলে গিয়ে দেখবা তুমি হচ্ছে এই টাইপের যে কোনো একটা প্রশ্ন আসছে, হয় সিকিউতে আসছে না হলে এমসিকিউতে আসছে, ঠিক আছে? স্যারদের এটা খুবই পছন্দের একটা জায়গা। আচ্ছা, জীবের বংশগতি ও বিবর্তন 12 নম্বর অধ্যায়। এখান থেকে কি ইম্পর্টেন্ট? প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন আসলে এখানে তো হচ্ছে কোনো চিত্র নাই, ওই আমাদের সেকেন্ড অধ্যায়ে টাকতে হবে, ঠিক আছে? এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএর গঠন। এখন এখানে কিন্তু আমরা দুটি চিত্র দেখতেছি, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তোমার কাজ হবে দুইটা চিত্রই যথাসম্ভব শেখার চেষ্টা করো। আর যদি দেখো যে একদমই পারতেছো না বা পরীক্ষার হলে একদমই টাইম নাই, তখন হচ্ছে অ্যাটলিস্ট এই চিত্রটা আঁকবা, ঠিক আছে? এই সরুপিলাকার গঠনটা আঁকবা। আচ্ছা, সরুপিলাকার গঠন আঁকার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা এরকম ভাবে চিত্র আঁকে, ঠিক আছে? এই যে দেখো, এরকম আঁকে দিছে, অথবা পেট মোটা করে ফেলে, এরকম করে হলে হবে না, ঠিক আছে? ডিএনএর চিত্র হইতে হবে কিরকম দেখাই আমি তোমাদেরকে। ডিএনএর চিত্র হইতে হবে একদম এন্টি প্যারালাল, ঠিক আছে? এন্টি প্যারালাল অর্থাৎ দুইটা সূত্র একই সাথে নামবে, একই সাথে উঠবে। এই যে দেখো, দুইটা সূত্র হচ্ছে একই সাথে উঠবে, একই সাথে নামবে, এই টাইপের চিত্র আঁকতে হবে, ঠিক আছে? তাহলে গিয়ে এই জিনিসটা হচ্ছে ডিএনএর গঠন হইলো, সরুপিল আকার হইলো, ঠিক আছে? দেখি আমরা আর কি কি চিত্র আছে, চলো। আরএনএরই গঠন দরকার নাই, এরপর হচ্ছে আমাদের জিন টিন এগুলো দরকার নাই এখান থেকে। আর তেমন চিত্রের জন্য কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ জীবের পরিবেশে। আচ্ছা, জীবের পরিবেশ অধ্যায়ের মাঝে মানে চিত্র আসলে সত্যি কথা বলতে নাই, তেমন একটা চিত্র নাই। দেখো, চিত্র আসলে সত্যি কথা বলতে নাই। এই যে চিত্রটা, এটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? এটা আসলে আমি বলবো যে তেমন কিছু আসলে ইম্পর্টেন্ট না, এখান থেকে তেমন কিছু চিত্রের জন্য ইম্পর্টেন্ট না। এটা জাস্ট দেখে রাখতে পারো যে কোনটা হচ্ছে প্রথম স্তরে খাদাও, কোনটা হচ্ছে দ্বিতীয় স্তরে খাদাও, যাতে তোমার পরীক্ষার হলে যদি ইমিডিয়েটলি এসে পড়ে তখন যাতে হচ্ছে তুমি আঁকতে পারো, ঠিক আছে? তখন যাতে তুমি মিল করে আঁকতে পারো, ঠিক আছে? একদম এরকম ভাবে আঁকতে হবে এরকম কোনো কথা নেই। মোটামুটি একটা তোমার হচ্ছে মিল জিস করে হচ্ছে আঁকলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়। এখান থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না চিত্রের জন্য, একদম লাস্ট অধ্যায় আমরা চলে যাই। লাস্ট অধ্যায় হচ্ছে আমাদের জীবপ্রযুক্তি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা চিত্র আছে। এখানে আসলে প্রক্রিয়ায় আছে দুইটা, সুতরাং চিত্র দুইটা ইম্পর্টেন্ট। সেই চিত্রগুলা কি কি? একটা হচ্ছে আমাদের টিস্যু কালচারের এই যে চিত্রটা, যারা হচ্ছে জীবপ্রযুক্তি আনসার করবা, টিস্যু কালচার অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আনসার করবা, তারা অবশ্যই চিত্রগুলো আঁকার চেষ্টা করবা। টিস্যু কালচার যারা আনসার করবা তারা অবশ্যই এই চিত্রটা দেওয়ার চেষ্টা করবা। টিস্যু কালচারের প্রশ্ন আসছে মানেই হচ্ছে স্যার তোমার থেকে এই চিত্রটা এক্সপেক্ট করতেছেন, সো ডেফিনেটলি এই চিত্রটা অবশ্যই তোমাকে কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? টিস্যু কালচারের এই চিত্রটা ইম্পর্টেন্ট। এবং লাস্টলি আমাদের এই যে দেখো, আমি একটু ছোট করে দিই, এই যে দেখো আমাদের এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির এই যে চিত্রটা আছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন কথা হইতেছে, যদি আসে তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তখন জাস্ট এরকম ভাবে দেখাবা, মানে বইয়ের মাঝে যেরকম আছে সেরকম ভাবেই চিত্র রাখবা। কিন্তু যদি বলে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরি, প্রশ্ন যদি একটু হার্ড করে বা একটু ঘুরাই দিই, কি বলছে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির প্রক্রিয়া দেখাও, ইনসুলিন তৈরি হতে হবে, তখন সেম চিত্রই থাকবে, জাস্ট হচ্ছে এখানে কাঙ্ক্ষিত জিনের জায়গায় কি লিখবা? ইনসুলিন জিন। কাঙ্ক্ষিত জিনের জায়গায় এখানে লিখবো হচ্ছে ইনসুলিন জিন, ঠিক আছে? ইনসুলিন জিন লিখবা।
কাঙ্ক্ষিত জিনের জায়গায় লিখবা ইনসুলিন জিন। আর এই ফুল প্রসেসটা দেখানোর পর এখানে তুমি টান দিবা, টান দিয়ে কিছু বোতল আঁকবা বা বিকার আঁকবা, ঠিক আছে, বিকারের মতো আঁকবা, একে বা কনিক্যাল ফ্লাস্ক আঁকবা, ঠিক আছে, এরকম আঁকতে পারো। একে নিচে লিখবা যে ইনসুলিন তৈরি হচ্ছে অথবা ইনসুলিন তৈরি হচ্ছে অথবা ইনসুলিন। এরকম প্রশ্ন সাধারণত এইচএসসিতে আসে, তোমাদের ক্ষেত্রে আসবে না আশা করি। যদি আসে তখন কাঙ্ক্ষিত জিনের জায়গায় লিখবা ইনসুলিন জিন, আর সবটা লেখার পর নিচে লাস্টে লিখবা যে ইনসুলিন তৈরি হচ্ছে অথবা ইনসুলিন। এই জিনিসটা লিখতে পারলে কিন্তু আশা করি হচ্ছে একদম পূর্ণ মার্কস পেয়ে যাবা। সো মোটামুটি এই হচ্ছে এসএসসি পরীক্ষায় আসার মতো বায়োলজির যে চিত্রগুলো আছে সেগুলোর লিস্ট। আশা করি ইউটিউবের ভিডিও দেখে হোক বা কোনো একজন টিচারের কাছ থেকে শিখে হোক তোমরা এই চিত্রগুলো শিখে নিবা, বারবার প্র্যাকটিস করবা এবং পরীক্ষার খাতায় প্রশ্ন অনুযায়ী হচ্ছে চিত্র ইনপুট দিবা। আর এখন হচ্ছে মেইন বইটা পড়া ইম্পর্টেন্ট। আমার কোর্সে ভর্তি হলে তোমার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস যেহেতু গোছানোভাবে আছে, তোমার যখন যে চ্যাপ্টার খুশি সেই চ্যাপ্টার হচ্ছে দেখে খুব দ্রুত হচ্ছে ওই চ্যাপ্টারের কনসেপ্টটা তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা। এরপর মেইন বইটা পড়লে দেখবা যে তোমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে সবকিছু। সো এই কোর্সে ভর্তি হওয়ার প্রসেসটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আজই জয়েন করে ফেলো আমাদের এসএসসি বায়োলজি কোর্সে এবং আমার সাথে হচ্ছে এসএসসি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর হচ্ছে একদম বস হয়ে ওঠো। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।